আজকে আমরা করব ক্যালকুলাসের ক্লাস 12 এর প্রথম পার্ট কন্টিনিউটি। কন্টিনিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ক্যালকুলাস। কেন ইম্পর্টেন্ট পার্ট? কারণ ক্যালকুলাসের আগে কন্টিনিউটির আগেও আরও অনেক গুরুত্বপূর্ণ পার্ট আমরা পড়তে হয়েছে। আমি এগুলিকে যদি তিনটে স্টেপে দেখাই, এস আর এফ, এল সি ডি, আইআর। এস সেট, আর রিলেশন, এফ ফাংশন। আমরা প্রথমে সেট শিখেছি, সেট থেকে রিলেশন বানাতে শিখেছি, আর রিলেশন থেকে কিভাবে ফাংশন এসেছে সেটা আমরা শিখেছি। এখন ফাংশনের পর ফাংশনের থেকে আমরা লিমিট বের করেছি, ফাংশনের লিমিট বের করেছি আমরা। লিমিটের পরে আমরা আজকে শিখব কন্টিনিউটি। কন্টিনিউটি জানলে পরে আমরা ডিফারেন্টিবিলিটি পারবো, এরপরে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তারপরে সেটাকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, সেটাকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে খুব সুবিধা হবে। এস আর এফ, এল সি ডি, আই এ, সেট, রিলেশন, ফাংশন, এরপরে হচ্ছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্টিবিলিটি, ইন্টিগ্রেশন এন্ড অ্যাপ্লিকেশন। তাহলে আজকে আমরা প্রথম পার্ট আমরা করবো। আজকে কতটুকু পর্যন্ত আমাদের শিখা হয়ে গেছে, মোটামুটি জানা হয়ে গেছে। আজকে আমরা করবো সি কন্টিনিউটি। তাহলে কন্টিনিউটি বাংলাটা হচ্ছে সন্তত। কন্টিনিউটি হচ্ছে বাংলাটা হচ্ছে সন্তত। এখন কিসের কন্টিনিউটি, কি কন্টিনিউটি, সেটা আগে আমার একটু আগের স্টেপে যেতে হবে। লিমিট। লিমিট তো আমরা ক্লাস 11-এ পড়েছি, তারপরে লিমিট সম্বন্ধে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা একটু ভালো হয়। সাপোজ f(x) একটি ফাংশন, f(x) = x² - 1 / x - 1। যদি আমি এটাকে x + 1 * x - 1 / x - 1 লিখে এভাবে কেটে x + 1 নিয়ে আসি, তাহলে কি সঠিক? হবে না। সঠিক তখনই হবে যদি আমি x ≠ 1 লিখি। x ≠ 1 হলেই একমাত্র এটি সঠিক। কারণ x যদি 1 হয়, x - 1 0 হবে। দ্যাট মিন্স আমি 0 কে 0 দ্বারা ভাগ করলাম। 0 কে 0 দ্বারা ভাগ করলে মিনিংলেস, আনডিফাইন্ড ফর্ম। তাহলে ইনডিটারমিনেট ফর্ম টোটাল 7টা আছে। সেগুলি কি কি আমি দেখাচ্ছি। এই 0/0 ফর্ম ছাড়াও আরো 6টা আছে। টোটাল 7টা আমি দেখাচ্ছি। টোটাল 7টা হচ্ছে 0/0, ইনফিনিটি/ইনফিনিটি। ইনফিনিটি তো আমরা জানি ম্যাথের মধ্যে সবচেয়ে খুব বড় একটা সংখ্যা। যে সংখ্যাটা ম্যাথে সবচেয়ে বড়, যেটাকে আমরা গণনা করতে পারছি না, সেটা অনেকে মনে করে ইনফিনিটি কোনো কিছু না। ইনফিনিটি কিন্তু খুব বিশাল বড় একটা সংখ্যা, যেটাকে আমরা গণনা করতে পারছি না, এই কারণে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি টু বাই ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি। তাহলে কটা হলো? 1 2 3 4, 1 টু দি পাওয়ার ইনফিনিটি 5, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0। এই 7টা ইনডিটারমিনেট ফর্ম তোমাদের মনে রাখতে হবে। এই 7টা ইনডিটারমিনেট ফর্ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব ইজি হবে। তাহলে আমরা এইচএস লেভেলে শুরু করব 0/0 ফর্ম, আর বাকিগুলি কাজে লাগে এন্ট্রান্স লেভেলে। যে ডাবল মেইন, যে ডাবল অ্যাডভান্স, এই ধরনের এন্ট্রান্স লেভেলে, আর বাকিগুলি কাজে লাগে। তাহলে 0/0 ফর্ম এটা আমাদের ক্লাস লেভেলে কাজে লাগবে। তাহলে এটা যদি আমরা কেটে দিই, 0/0 ফর্মে আসবে। তাহলে এই ধরনের যদি কোনো একটা ফাংশন কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক যদি x² - 1 / x - 1, সাপোজ এই অপেক্ষকটা x = 1 বিন্দুতে 0/0 ফর্মে আছে, তাহলে x = 1 বিন্দুতে f(x) অপেক্ষকের কোনো ভ্যালু আমরা পাবো না। তো x = 1 বিন্দুতে যদি কোনো একটা ভ্যালু না পাই, তাহলে x = 1 এর কাছাকাছি কোনো একটা বিন্দুতে
আমরা একটা ভ্যালু পাবো যদি x মাইনাস ওয়ানটা খুব ক্ষুদ্র একটি সংখ্যা হয়, জিরো না হয় যদি খুব ক্ষুদ্র একটি সংখ্যা বানাতে পারি, অর্থাৎ x মাইনাস ওয়ানকে যদি জিরো থেকে একটু জিরো এর খুব কাছাকাছি একটা সংখ্যা বানাতে পারি, তাহলে এটাকে আমরা 0/0 সমান চিন্তা করবো না, তখন সেটাকে আমরা কেটে দিতে পারবো। তাহলে x ইকুয়ালস টু 1 এর খুব কাছাকাছি ব্যাপারটাকে আমরা এইভাবে লিখি, x টেন্ডস টু 1, মানে x 1 এর খুব কাছাকাছি, x টেন্ডস টু 1 এর খুব কাছাকাছি। তাহলে 1 এর খুব কাছাকাছি মানে হচ্ছে 1 প্লাস অর 1 মাইনাস, প্লাস 1 আর মাইনাস 1 না, কিন্তু 1 প্লাস মানে 1.000000001, অথবা 1 মাইনাস মানে 1 থেকে ছোট। যদি আমরা এটাকে যদি একটা সংখ্যা রেখা চিন্তা করি, এটা যদি 1 হয়, 1 প্লাস এদিকে, 1 মাইনাস হচ্ছে এদিকে, একটা হচ্ছে লেফট হ্যান্ড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড। তাহলে x ইকুয়ালস টু 1 এর, অর্থাৎ 1 এর কাছাকাছি দুটো দিক থাকে, একটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড, একটা হচ্ছে লেফট সাইড একটা হচ্ছে রাইট সাইড। তাহলে x ইকুয়ালস টু 1 এর লেফট সাইডে অথবা রাইট সাইডে একটা ভ্যালু x এর একটা, অর্থাৎ fx এর একটা ভ্যালু থাকে, যে ভ্যালুটাকে বলা হয় লিমিটস ভ্যালু। এটাই হচ্ছে লিমিটস। আমরা তখন এটাকে যদি l চিন্তা করি, l ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 fx লিখি, অর্থাৎ x টেন্ডস টু 1 কথাটা অর্থ টেন্ডস টু, TENDS, টেন্ডস, ওই 1 এর অভিমুখে, অর্থাৎ 1 এর দিক একদম, যত 1 এর কাছাকাছি হবে তত x মাইনাস 1 এর ভ্যালু ডেল্টা হবে, তত x মাইনাস 1 এর ভ্যালু ক্ষুদ্র হবে। যতই ক্ষুদ্র হোক না কেন একটা ভ্যালু থাকবে, তখন এটাকে আমরা আর আনডিটারমাইন্ড, দ্যাট মিন্স 0/0 ফর্ম বলতে পারবো না। যদি আমি লিমিট x টেন্ডস টু 1 লিখি, তাহলে লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, লিমিট x টেন্ডস টু 1 x plus 1 into x minus 1 by x minus 1 তাহলে এবার কিন্তু আমরা কাটতে পারি, এটাকে আমরা এবার কাটতে পারি, কারণ আমি x tends to 1 লিখেছি, x not equals to 1, x tends to 1, x অনেক কাছাকাছি একটা ভ্যালু নিয়েছি, যার ফলস্বরূপ এটার ভ্যালু আর 0 আসবে না। তখন লিমিট x tends to 1 x plus 1, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 2, এটা অপেক্ষকটির লিমিট ভ্যালু বলা হয়। তাহলে লিমিট বোঝা গেছে। এখন যদি আমি বলি লিমিট x tends to 1 প্লাস, তখন এটাকে বলা হবে রাইট হ্যান্ড লিমিট, এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট। অর্থাৎ x tends to 1 প্লাস, যদি পজিটিভ দিকে চিন্তা করি, 1 প্লাস 1 থেকে একটু বড় চিন্তা করি, তখন এটাকে বলা হবে রাইট হ্যান্ড লিমিট। আর 1 থেকে ছোট নেগেটিভ দিকে যখন চিন্তা করব, ওই একের নেগেটিভ সাইডে যখন চিন্তা করব, তখন এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট। একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তো এখন আমাদের এবার বোঝা গেছে লিমিট কি। তারপরও যে কোনো ম্যাথ যতক্ষণ পর্যন্ত আমরা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওটা বোঝা আমাদের কাছে 100% হবে না। কারণ আমরা একটা জানি জিওমেট্রি ইজ দ্য নিউক্লিয়াস অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের নিউক্লিয়াস বলা হয় জিওমেট্রি, এই জন্য জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন এসেনশিয়াল। যদি কোনো একটা গ্রাফ আমরা এইভাবে আঁকি, তাহলে দেখা গেছে x ইকুয়ালস টু, যদি আমি a নিই, সাপোজ এই গ্রাফটা হচ্ছে y ইকুয়ালস টু fx, তাহলে দেখা যাচ্ছে যে x ইকুয়ালস টু a এর খুব কাছাকাছি জায়গাতে, এই জায়গা x ইকুয়ালস টু a এর খুব কাছাকাছি জায়গাতে fx এর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, fx এর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, খুব কাছাকাছি একটা জায়গাতে fx এর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। তখনই আমরা এটাকে লিমিট ভ্যালু, অর্থাৎ x ইকুয়ালস টু a এর খুব কাছাকাছি, a এর খুব কাছাকাছি জায়গাতে, x টেন্ডস টু a এর খুব কাছাকাছি জায়গাতে একটা মান বের করব, এটাই হচ্ছে লিমিট। এখন যদি কন্টিনিউটি চিন্তা করি, তাহলে কি হবে? কন্টিনিউটি হচ্ছে কন্টিনিউটি, দ্যাট মিন্স সন্ততা। সন্ততা কি?
সন্তত যেহেতু তার সঙ্গে আরেকটা শব্দ আমাদের মনে রাখতে হবে, সন্তত অসন্তত। সন্তত মানে অবিচ্ছিন্ন আর অসন্তত মানে বিচ্ছিন্ন। সন্ততের অপর একটা নাম হচ্ছে অবিচ্ছিন্ন আর অসন্ততের অপর একটা নাম বিচ্ছিন্ন। তাহলে কন্টিনিউটি মানে হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন এটাকে যদি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখাই, আমি যদি একটা গ্রাফ এইভাবে আঁকি, তাহলে দেখছো এটা কিভাবে আঁকছি, একবারেই গেছি। এটাকে আমি হাত উঠাইনি এবং দেখা যাচ্ছে গ্রাফটার কোনো জায়গাতে কি নেই, ভাঙ্গা নেই, কোনো জায়গাতে ব্রেক নেই। তাহলে জিওমেট্রিক্যালি এটাকে বলা হবে সন্ততা বা কন্টিনিউয়াস। তাহলে এফএক্স অপেক্ষকের কন্টিনিউয়াস ফাংশন বলতে এটাকে বলা হবে, অর্থাৎ সন্ততা অপেক্ষক বলতে এটাকে বলা হবে। যদি আমি হাত না উঠাই, কোনো একটা গ্রাফকে হাত না উঠাই আমরা আঁকতে পারি, তাহলে এটাকে বলা হবে সন্ততা। এটা বোঝার খুব সহজ একটা সংজ্ঞা। কোনো একটা গ্রাফকে যদি হাত না উঠাই আঁকতে পারি, তাহলে ওইটাই হবে সন্ততা অপেক্ষক। আর কোনো একটা অপেক্ষকের গ্রাফকে যদি আমরা যেমন এটা বাদ দিই, এবার আমি যদি এইভাবে একটা আঁকলাম, এটা আঁকলাম এইভাবে, তাহলে দেখা যাচ্ছে যে এই দুটা মধ্যে এটাকে আমি আঁকার পরে আবার এটাকে আঁকলাম, এই গ্রাফটা কোনো মতেই হাত না উঠিয়ে আঁকা সম্ভব না। তাহলে এই ফাংশনটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস বা অসন্তত অপেক্ষক। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বোঝা গেছে, কোনো একটা অপেক্ষককে যদি আমরা হাত উঠে আঁকি, তাহলে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। হাত না উঠে যদি আঁকতে পারি, সেটাকে বলা হবে কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা কন্টিনিউয়াস কোনো একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হবে, ফাংশনটা কন্টিনিউয়াস, এটা তো হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন এটা থিওরিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে, সন্তত কখন হবে, সন্তত হওয়ার কোনো একটা অপেক্ষক, যদি আমি এফএক্স একটা অপেক্ষক ধরে নিই, এই এফএক্স অপেক্ষকটা এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে কখন। আচ্ছা, এর আগে আমি বলি সন্তত হওয়ার তিনটা শর্ত আছে, তিন প্রকার সন্তত আছে। এক, বিন্দুতে, কোনো একটি বিন্দুতে, কোনো একটি বিন্দুতে সন্তত। দুই, অফিন ইন্টারভ্যাল। অফেন মানে মুক্ত বিস্তারে সন্তত, বিস্তারে সন্ততা। তিন নম্বর, বদ্ধ বিস্তারে সন্ততা। তাহলে তিন প্রকার সন্ততা আমরা করব। তিন ধরনের সন্ততা আছে। একটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে সন্ততা হবে অপেক্ষকটা, কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে সন্ততা, মুক্ত বিস্তারে সন্ততা, আর হচ্ছে বদ্ধ বিস্তারে সন্ততা। এই তিন প্রকার সন্ততা আমরা করব। তাহলে কোনো একটা অপেক্ষক এই তিন রকমের সন্তত, কোনো একটা অপেক্ষকের সন্তত এই তিন রকমের আমরা চিন্তা করতে পারি। সেই নির্দিষ্ট বিন্দুতে সন্তত হলে সন্তত, মুক্ত বিস্তারে সন্তত হতে পারে, অথবা বদ্ধ বিস্তারে সন্তত হতে পারে। তাহলে নির্দিষ্ট একটা বিন্দুতে, মুক্ত বিস্তারে, বদ্ধ বিস্তারে। এখন নির্দিষ্ট বিন্দুতে সন্ততাটা আগে ফার্স্ট, নির্দিষ্ট বিন্দুতে সন্ততাটা যদি আমরা আলোচনা করি, যদি y equals to fx একটি অপেক্ষক হয়, fx অপেক্ষক x equals to a বিন্দুতে সন্তত হবে যদি, একটা কথা মনে রাখতে হবে, a বিন্দুটা হবে ডোমেইন অফ fx। তাহলে কি অপেক্ষকের জানতে হবে আমাদের ডোমেইন, অর্থাৎ কোনো একটা অপেক্ষক সন্ততা আলোচনা করতে হলে, লিমিট আলোচনা করতে হলে অবশ্যই অপেক্ষক কি জানতে হবে। অপেক্ষক তো আমরা আগে বলেছি, অপেক্ষকে, কোনো একটা অপেক্ষককে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি,
ম্যাথ R2R ডোমেন ওয়ার রেঞ্জ ওয়ার R2R হবে এমন কথা না, এটাকে ডোমেন বলা হয়, এটাকে বলা হয় রেঞ্জ। তাহলে ডোমেন টু রেঞ্জ এইভাবে। তাহলে যে কোনো একটা অপেক্ষক কন্টিনিউয়াস হবে তার ডোমেন অঞ্চলে, ডোমেন তার অপেক্ষকটা ডোমেন জানা রাখতে হবে। এখন y = fx অপেক্ষক x = a বিন্দুতে সন্তত হবে। এটা কি? a belongs to domain of fx। এটাকে আমরা এইভাবে লিখব, a belongs to domain of fx। f হচ্ছে fx এর ডোমেন। তাহলে x = a বিন্দুতে সন্তত হবে। ফার্স্ট কন্ডিশন, f এর অস্তিত্ব থাকতে হবে। 2 লিমিট x tends to a fx equals to লিমিট equals to তার f এর ফাংশনাল ভ্যালুর সমান হতে হবে। লিমিট ভ্যালুটা তার ফাংশনাল ভ্যালুর সমান হতে হবে। ফার্স্টে আমরা দেখব ওই বিন্দুতে অপেক্ষকটির অস্তিত্ব আছে কিনা। যদি অস্তিত্ব না থাকে তাহলে আমাদের আর দরকার নেই তার কন্টিনিউইটি যাচাই করার, আর কোনো দরকার নেই, তার সন্ততা যাচাই করার আমার কোনো দরকার নেই। যদি ওই বিন্দুতে, যে বিন্দুতে কন্টিনিউইটি যাচাই করার জন্য বলেছে, ওই বিন্দুতেই যদি অপেক্ষকটার অস্তিত্ব না থাকে তাহলে আমার আর কন্টিনিউইটি যাচাই করার দরকার নেই। যদি সাপোজ fx = অল্প আগে যে লিখেছিলাম x² - 1 / x - 1, এটা x = 1 বিন্দুতে আনডিফাইন্ড। দ্যাট মিন্স এটা x = 1 বিন্দুতে যদি তার কন্টিনিউইটি যাচাই করার জন্য বলা হয়, আমি একবারে বলে দেব না fx is discontinuous at the point x = 1 because fx is undefined at the point x = 1। তাহলে লিমিট x tends to a fx = a। 3 নম্বর, লিমিট x tends to a plus fx equals to limit x tends to a minus fx equals to fa। অর্থাৎ তার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, সরি বারবারই বলছি, এটা রাইট হ্যান্ড লিমিট, প্লাস যদি হয় রাইট হ্যান্ড আর মাইনাস যদি হয় লেফট হ্যান্ড, মিস্টেক হলে এগুলি বুঝে নেবে। প্লাস রাইট হ্যান্ড মাইনাস লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু তার ফাংশনাল ভ্যালু। যদি কোনো একটা অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং তার ফাংশনাল ভ্যালু যদি একই রকম আসে তাহলে অপেক্ষকটি সন্তত হবে। একটা উদাহরণ, তাহলে ফার্স্ট আবার দেখে নি তিনটা জিনিস। কোন একটা নির্দিষ্ট বিন্দুতে অপেক্ষকটি কখন সন্তত হবে? যদি অপেক্ষকটির ওই বিন্দুতে নির্দিষ্ট মান থাকে, অস্তিত্ব থাকে, মানে কি নির্দিষ্ট মান থাকে। যদি তার লিমিট ভ্যালু তার ফাংশনাল ভ্যালুর সমান হয়, যদি তার রাইট হ্যান্ড লিমিট তার লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হয়। এক্ষেত্রে একটা কথা আমি উল্লেখ করে রাখি, জেনারেলি স্টুডেন্ট মনে করে লিমিট মানে হচ্ছে একটা ফিনিট ভ্যালু। অ্যাকচুয়ালি না, f এর অস্তিত্ব থাকবে, নির্দিষ্ট মান থাকবে, আবার লিমিট ভ্যালুটা তার ফাংশনাল ভ্যালু সমান হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট মানে কিটা, রাইট হ্যান্ড লিমিট মানে কিটা, ওই অপেক্ষকটা যে বিন্দুতে লিমিট যাচাই করার জন্য বলেছে ওই বিন্দুর ডান দিক থেকে, আর বাঁ দিক থেকে ডান দিকের লিমিট, বাঁ দিকের লিমিট তার ফাংশনাল ভ্যালুর সমান হলে তাহলে লিমিটটা, ওই ফাংশনটা কি হবে, সন্তত হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যদি fx equals to কোন একটা অপেক্ষকের ডেফিনিশন এমন যদি থাকে x mod of x, x equals to 0 বিন্দুতে সন্ততা যাচাই করার জন্য বলেছে, তাহলে আমরা এটাকে আগে কিভাবে লিখবো, ডেফিনিশন রেডি করব। x যখন x greater than 0, এটা আমরা জানি, এবং ইকুয়ালস টু 0 হতে পারে, মাইনাস x যখন x
লেস দেন 0, বা এটাকে এই জায়গা থেকে আরেকটা লিখতে পারি যখন x ইকুয়াল টু 0। এই তিন রকম আমরা এটা লিখতে পারি। fx ইকুয়াল টু mod of x ইকুয়াল টু 0 বিন্দুতে তার সন্ততা যাচাই করার জন্য বলেছে। তাহলে fx ইকুয়াল টু আছে x যখন, কারণ মডের থেকে বের হলে একবার প্লাস একবার মাইনাস, কারণ মড ফাংশন মানে হচ্ছে প্লাস মাইনাস x। এই কথাটার অর্থ কি x কি মড মানে হচ্ছে তার পরম মান। তাহলে x এর যে কোনো মানে, এটা প্লাস মাইনাস কেন দেওয়া হয়, x এর যে কোনো মানে যাতে এটা পজিটিভ আসে। দেখো fx টা পজিটিভ আসবে, 0 থেকে যে কোনো বড় সংখ্যা বসালে পজিটিভ, আর ছোট সংখ্যা বসালে মাইনাস মাইনাসে আবার প্লাস মানে পজিটিভ। তাহলে এটা বোঝা গেছে মডুলাসটা কি, পরম মানটা কি। তাহলে fx equals to x যখন x greater than 0, f minus x, x less than 0, x equals to 0। এখন x equals to 0 বিন্দুতে তার সন্ততা আমরা যাচাই করব। যাচাই করলে আমরা ফার্স্ট লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট x tends to 0 minus fx equals to limit s tends to 0 f of 0 plus h। কথাটার অর্থ হচ্ছে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, equals to limit s tends to 0, 0 plus h মানে হচ্ছে h বসিয়ে দিলে fx 0, আবার লিমিট s tends to, সরি মাইনাস আছে সরি মাইনাস, তাহলে মাইনাস s equals to 0, আর fx 0 plus equals to limit s tends to 0 f of 0 plus s, যদি প্লাস এ প্লাস লিখব, লিমিট s tends to 0 s equals to 0। তাহলে অতটুকু দেখলাম যে লেফট হ্যান্ড লিমিট তার রাইট হ্যান্ড লিমিটের সমান আছে এবং ফাংশনাল ভ্যালু f of 0 equals to 0 কিন্তু। তাহলে দেখা যাচ্ছে যে তার লিমিট ভ্যালু, দ্যাট মিন্স limit x tends to 0 plus fx equals to limit x tends to 0 minus fx equals to f0। অর্থাৎ তার তার ডান দিকের অপেক্ষক বা দিকের অপেক্ষক আর অপেক্ষকটির ভ্যালু সমান, অর্থাৎ x equals to 0 বিন্দুতে fx অপেক্ষকটি কন্টিনিউয়াস সন্তত। যদি এটাকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখাই তাহলে কি হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি দেখাচ্ছি। যদি x এর ভ্যালু fx equals to x, fx actually fx কে আমরা y যদি চিন্তা করি, y equals to x, y equals to x, মূল বিন্দু আমি এবং পজিটিভ পজিটিভে x এর পজিটিভ ভ্যালুতে y পজিটিভ, x এর নেগেটিভে ভ্যালুতে y নেগেটিভ। দ্যাট মিন্স এটা প্রথম পাত এবং তৃতীয় পাত দিকে যাবে। এটা আমরা জানি y equals to x এর গ্রাফটা আমরা জানি। তাহলে x greater than 0, x greater than 0 যখন হয় তখন এদিকে, x less than 0 হয় এদিকে, আবার x equals to 0 হয় এদিকে। দেখা যাচ্ছে যে গ্রাফটার কোনো জায়গাতে ব্রেক নেই, অর্থাৎ এটা কন্টিনিউয়াস ফাংশন, কোনো জায়গাতে ব্রেক নেই। ফাংশনের ভ্যালু 0, লেফট লেস দেন 0 এদিকে, রাইট হ্যান্ড 0 এদিকে, তাহলে তার কোনো ব্রেক নেই, অর্থাৎ অপেক্ষকটি কি কন্টিনিউয়াস। এরপর হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, মুক্ত বিস্তারে সন্ততা। মুক্ত বিস্তারে কখন সন্ততা হবে, মুক্ত বিস্তারে সন্ততা হতে হলে মুক্ত বিস্তারকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখি, অর্থাৎ x এর ভ্যালুটা এটাকে অন্যভাবে লিখতে পারি, x less than a less than x less than b, এভাবে লিখতে পারি। তাহলে কোন একটা অপেক্ষক মুক্ত বিস্তারে সন্তত হবে যদি
এ টু বি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত, এক্স এর বিস্তার এ থেকে বি পর্যন্ত। এটা যদি ওয়ান, সাপোজ এটা যদি ওয়ান, একটা যদি 5 লিখতাম, 1 থেকে 5 পর্যন্ত যে কোনো মানে অপেক্ষকটি সন্তত হতে হবে। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে কোনো মানে, এবং বি বাদ, এবং বি ছাড়া আর এ থেকে বি পর্যন্ত যত মান আছে সব মানে অপেক্ষকটি এফএক্স অপেক্ষকটি যদি সন্তত হয়, y যদি fx লিখি, fx অপেক্ষকটি সন্তত হয়, তাহলে এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন। অর্থাৎ এ থেকে বি এর মধ্যে সমস্ত মানে এটা fx অপেক্ষকটি সন্তত হতে হবে। যদি কোনো জায়গাতে যদি সেই কোনো একটা বিন্দুতে যদি আমরা দেখি যে অপেক্ষকটি সন্তত নয়, তাহলে বলবো অপেক্ষকটি ডিসকন্টিনিউয়াস, অসন্তত। তাহলে 3 নম্বর, বদ্ধ বিস্তারে সন্ততা। বদ্ধ বিস্তারে সন্ততা হচ্ছে এটাকে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে রাখবো, a less than or equals to x less than or equals to b। এই অপেক্ষকটা a to b বিস্তারে যে কোনো a বিন্দু এর লেফট দিক থেকে সন্তত হতে হবে, আর বি এর রাইট দিক থেকে সন্তত হতে হবে, এবং তার ওপেন ইন্টারভ্যালের মধ্যে সন্তত হতে হবে। বদ্ধ বিস্তারে সন্তত হতে হলে কি হতে হবে, তার লেফট দিক থেকে সন্তত হতে হবে, রাইট দিক থেকে সন্তত হতে হবে, এবং এ টু বি বিস্তারের মধ্যে সন্তত হতে হবে। এর কোন দিক থেকে তাহলে সন্তত হতে হবে, এর কোন দিক থেকে সন্তত হতে হবে, যেহেতু a less than or equals to x লেখা আছে, অর্থাৎ x greater than or equals to a, এইভাবে চিন্তা করতে পারি এটাকে x এর দিকে। তাহলে a থেকে বড়, মানে a প্লাস, এর লেফট না, তাহলে এর রাইট দিক, ডান পক্ষ থেকে সন্ততা দেখাতে হবে। অর্থাৎ এটা লিমিট x tends to a plus fx equals to fa, আবার লিমিট x tends to b minus fx equals to fb। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাইং হয়, দ্যাট মিন্স লিমিট x tends to a plus fx equals to fa, লিমিট x tends to b minus fx equals to যদি fb, অর্থাৎ a এর ডান দিক থেকে b এর বাম দিক থেকে, এবং a থেকে b এর মধ্যে, দ্বিতীয় কন্ডিশন, a থেকে b এর মধ্যে যে কোনো বিন্দুতে যদি সন্ততা হয়, তাহলে সেটা বদ্ধ বিস্তারে সন্ততা হবে। তাহলে বদ্ধ বিস্তারে সন্ততা তিনটা সূত্র, একটা হচ্ছে ডান দিক থেকে হতে হবে, এর বাঁ দিক থেকে হতে হবে বি এর, আবার এ থেকে বি এর মধ্যে যে কোনো বিন্দুতে কি হতে হবে, সন্তত হতে হবে, তাহলেই হবে অপেক্ষকটি সন্তত। এটা হচ্ছে বদ্ধ বিস্তারে সন্ততা নিয়ম। এখন আমরা আলোচনা করব অপেক্ষকের সন্ততা। fx equals to k, এটাকে কি ধরনের অপেক্ষক বলা হয়, কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক। মনে রাখবে যে কোনো ধ্রুবক অপেক্ষক x এর যে কোনো বাস্তব মানে কন্টিনিউয়াস, সন্তত। এর আগে একটা কথা বলে রাখি, অপেক্ষকগুলির সন্ততা যাচাই করতে হলে তার ডোমেইনটা অবশ্যই শিখে নেবে, তার ডোমেইনটা অবশ্যই জানতে হবে, ডোমেইন না জানলে সন্ততা পরীক্ষা করে লাভ হবে না। তাহলে fx equals to k ধ্রুবক অপেক্ষক, তাহলে ধ্রুবক অপেক্ষকগুলি সর্বদা x এর সকল বাস্তব মানে সন্তত, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। 2 নম্বর, fx equals to x square plus
x স্কয়ার প্লাস bx প্লাস c, দ্যাট মিন্স বহুপদী। তাহলে বহুপদী অপেক্ষকগুলি x এর লিখতে পারি বহুপদী অপেক্ষকগুলি x এর যে কোনো বাস্তব মানে সন্তত। 3 নম্বর সূচকীয় অপেক্ষক x এর যে কোনো বাস্তব মানে সন্তত। 3 নম্বর fx equals to log x, এটা একটু পরে লিখব। sin x ও cos x অপেক্ষক x এর যে কোনো বাস্তব মানে সন্তত। এটা sin x এবং cos x এর কথা তো আমরা জানি, sin x এর কোনো ইনফিনিট ভ্যালু নেই, cos x এর কোনো ইনফিনিট ভ্যালু নেই। অর্থাৎ fx যদি আমরা sin x লিখি, x টা হচ্ছে ডোমেইন আর fx টা হচ্ছে রেঞ্জ। আমরা এটা তো বুঝি যে x টা হচ্ছে ডোমেইন আর fx টা যদি রেঞ্জ হয়, x এর একই মানে sin x, দ্যাট মিন্স fx এর ভিন্ন মান থাকতে পারে না। এটাই হচ্ছে ফাংশনের বৈশিষ্ট্য। ফাংশনকে এক কথায় আমরা এইটাই জানি যে x এর একই মানে fx এর ভিন্ন মান থাকতে পারবে না। সেই অনুসারে x এর ডোমেইন কি? x এর ডোমেইন হচ্ছে অল রিয়েল নম্বর। x এর ডোমেইন হচ্ছে অল রিয়েল নম্বর। x এর জায়গাতে আমরা যে কোনো সংখ্যা বসাই না কেন, fx এর একটা ভ্যালু আমরা পাবোই। এবং fx এর sin x অপেক্ষকের রেঞ্জ মানে কি? fx এর ভ্যালু, fx এর ভ্যালুটা সবসময় আমরা জানি fx belongs to -1 to +1, এটা আমরা জানি। কারণ sin x এর যে কোনো বাস্তব মানের জন্য fx অর্থাৎ sin x এর মানটা -1 থেকে +1 এর মধ্যেই আসে, এর বড় হয় না। ঠিক cos x এর সেম কথা, fx যদি আমরা cos x লিখি, cos x এর ক্ষেত্রে x belongs to r এর জন্য fx belongs to -1 to 1 হয়। অর্থাৎ x belongs to r এর জন্য fx এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যেই থাকে। তাহলে এই x টা হচ্ছে তার ডোমেইন, fx টা হচ্ছে তার রেঞ্জ। ডোমেইন এবং রেঞ্জ, ডোমেইন তো কোনো একটা অপেক্ষকের লিমিট বলো, সন্ততা অসন্ততা বলো, যাই বলো, ক্যালকুলাস করতে হলে অপেক্ষক সম্বন্ধে তোমার জানতে হবে এবং অপেক্ষকটার ডোমেইন রেঞ্জ ক্লিয়ার থাকতে হবে। যেমন আমরা এই জায়গাতে লিখলাম বহুপদী অপেক্ষক। বহুপদী অপেক্ষককে যদি আমরা গ্রাফ অঙ্কন করি, এটা কোনো জায়গাতে ভাঙা হবে না, একবারে এক দেবো। কারণ x এর এমন কোনো ভ্যালু নেই যেটার কারণে fx টা কি ইনফিনিট দেখাবে, fx এর আনডিফাইন্ড ভ্যালু দেখাবে। x এর এমন কোনো ভ্যালু নেই, আছে একমাত্র x এর অবাস্তব মানের জন্য fx টা অবাস্তব হবে, আর কোনো মান নেই। এই জন্য এটা সবসময় কি সন্তত। তাহলে ধ্রুবক অপেক্ষক দেখলে সন্তত বলে দেব, বহুপদী অপেক্ষক দেখলে সন্তত বলে দেব, সূচকীয় অপেক্ষক দেখলে আমরা x এর যে কোনো বাস্তব মানে সন্তত বলে দেব। এবং sin x ও cos x অপেক্ষকের যে কোনো sin x এবং cos x যদি থাকে, আমরা এটা দেখে বলে দেব যে এটা সন্তত অপেক্ষক। কারণ এটা ডোমেইনটা হচ্ছে অল রিয়েল নম্বর। ডোমেইন যদি অল রিয়েল নম্বর হয়, অবশ্যই এটা ডোমেইন যদি অল রিয়েল নম্বর হয়, অবশ্যই ওই বিস্তার এটা অর্থাৎ যে কোনো x এর যে কোনো মানে সেটা সন্তত হবে। 4 নম্বর হচ্ছে tan x cot x cosec x sec x,
এই 4টি ত্রিকোণমিতি অপেক্ষক তার সংজ্ঞার অঞ্চলে সন্তত হবে। সংজ্ঞার অঞ্চল আমরা জানা আছে tan x এর ক্ষেত্রে তার ডোমেইনটা কত, tan x এর ক্ষেত্রে তার ডোমেইনটা কত আমরা জানা আছে। tan x এর ক্ষেত্রে tan x ইজ কন্টিনিউয়াস, তার ডোমেইনটা হচ্ছে রিয়েল নম্বর মাইনাস রিয়েল নম্বর, কিন্তু কি হবে না x আসবে x নট ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু 5/2। 5/2 এর কোনো অড মাল্টিপল, অর্থাৎ যেমন tan 5/2 ইনফিনিটি, tan 3/2 ইনফিনিটি, tan 5/2 ইনফিনিটি, এই জন্য এগুলি আমরা বাদ দিয়েছি। রিয়েল নম্বর হবে, হ্যাঁ, বাট কি হবে না 2n প্লাস 1 ইন্টু 5/2 এই জাতীয় কোনো সংখ্যা হবে না। ঠিক আছে, 5 নম্বর। তাহলে কটের সেম ভাবে তার সংজ্ঞার অঞ্চলের সন্তত, কোসেকও তার সংজ্ঞার অঞ্চলের সন্তত, sec x ও তার সংজ্ঞার অঞ্চলে সন্তত। মনে রাখবে সব অপেক্ষকগুলি তার সংজ্ঞার অঞ্চলে সন্তত হয়। আচ্ছা সরি, একটা ভুল লিখলাম, সূচকীয় অপেক্ষক x এর যে কোনো ধনাত্মক লেখাটা লিখে দেবে, ধনাত্মক বাস্তব মানে সন্তত, ধনাত্মক বাস্তব মানে সন্তত এটা লিখে দেবে। তাহলে বুঝা যাচ্ছে এগুলি। 5 নম্বর আমরা fx ইকুয়ালস টু যদি আমরা log x লগারিদমিক কোনো ফাংশন পাই, লগারিদমিক ফাংশনগুলি সন্তত হবে x গ্রেটার দেন 0 হলে। কারণ আমরা জানি log 0 ইনফিনিটি, log যে কোনো নেগেটিভ সংখ্যা ইনফিনিটি, এই জন্য x এর মান 0 থেকে বড় যে কোনো মানে লগারিদমিক অপেক্ষকগুলি সন্তত হয়। তাহলে ক্লিয়ার, লগারিদমিক অপেক্ষকগুলি সন্ততার পরীক্ষাটা ক্লিয়ার। তাহলে x এর যে কোনো ধনাত্মক মানে, অর্থাৎ 0 থেকে বড় যে কোনো মানে fx কি হবে, কন্টিনিউয়াস হবে। এরপরে আসছে 6 নম্বর, fx ইকুয়ালস টু ইনভার্স ফাংশন। fx যদি, আচ্ছা এটাকে এইভাবে আমরা লিখি না, বিপরীত বৃত্তীয় অপেক্ষক গুলি তার সংজ্ঞার অঞ্চলে সন্তত। বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলি তার সংজ্ঞার অঞ্চলে সন্তত হবে। যেমন fx ইকুয়ালস টু sin ইনভার্স x, sin ইনভার্স x একটা বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এখন sin ইনভার্স x কখন সংজ্ঞাত হবে? sin ইনভার্স x এর ডোমেইন এবং রেঞ্জ আমার জানা আছে। sin ইনভার্স সাজেড আমরা কি লিখব, x এর ভ্যালুটা -1 থেকে +1, এটা ঠিক। আর রেঞ্জটা কত, রেঞ্জটা হচ্ছে -5/2 থেকে +5/2। তাহলে sin ইনভার্স x তার ডোমেইনটা হচ্ছে -1 থেকে +1। তাহলে sin x সন্তত হবে, sin ইনভার্স x সন্তত হবে -1 থেকে +1 পর্যন্ত যে কোনো ভ্যালুর জন্য। তাহলে এইভাবে cos ইনভার্স x, tan ইনভার্স x, cosec ইনভার্স x, sec ইনভার্স x, cot ইনভার্স x, আর বাকি বিপরীত বৃত্তীয় অপেক্ষক যেগুলি আছে সবগুলির ক্ষেত্রে সেম কথা, তার সংজ্ঞার অঞ্চলে সন্তত হবে। ঠিক আছে, এরপরে আমরা বিভিন্ন অপেক্ষকের সন্ততা করেছি। এরপরে fx একটা অপেক্ষক, gx আর একটা অপেক্ষক, যোগফল সন্তত হবে, fx equals to x, fx x equals to a বিন্দুতে সন্তত, gx equals to b বিন্দুতে সন্তত। তাহলে fx তো সন্তত অপেক্ষক, gx ও সন্তত অপেক্ষক। দুইটা সন্তত অপেক্ষকের যোগফল এবং বিয়োগফল সর্বদাই সন্তত হয়। দুইটা গুণফল সর্বদা সন্তত। 3 নম্বর, fx by gx সন্তত হবে যদি gx not equals to 0। মানে এটা হচ্ছে একটা মূলদা অপেক্ষক। মূলদা অপেক্ষক p বাই q আকারে প্রকাশিত অপেক্ষককে মূলদা অপেক্ষক বলে। তাহলে q not equals to 0, এটা ডোমেইন অঞ্চলটা হবে হরটা যদি 0 না হয়।
তাহলে fx এবং gx উভয়ই সন্তত অপেক্ষক, বাট gx এর ভ্যালু যদি 0 হয় তাহলে তার মানটা হয়ে যাবে ইনফিনিটি, আনডিফাইন্ড ভ্যালু হয়ে যাবে। এই জন্য gx এর ভ্যালু 0 হতে পারবে না। তাহলে fx বাই gx সন্তত হবে যদি gx নট ইকুয়াল টু 0। অনুরূপভাবে gx বাই fx সন্তত হবে যদি fx নট ইকুয়াল টু 0 হয়। তাহলে দুটো সন্তত অপেক্ষকের যোগফল এবং বিয়োগফল সন্তত হবে, গুণফল সন্তত হবে, ভাগফল সন্তত হবে যদি তার হর 0 না হয়। এবং অপেক্ষক দুটির যে কম্পোজিশন আমরা বানাই ক এবং গ, that means f of gx সন্তত হবে, আবার g of fx equals to g of fx সর্বদা সন্তত হবে। তাহলে দুটো যদি অপেক্ষক যদি সন্তত হয় তাদের যোগফল বিয়োগফল সন্তত, গুণফল সন্তত, ভাগফল সন্তত হয় যদি হর নট ইকুয়াল টু 0 হয়। তার কম্পোজিশন যে ফাংশন, এই কম্পোজিশন ফাংশন গুলি সন্তত হয়। একদম ক্লিয়ার? কোনো একটি অপেক্ষক y equals to fx, x equals to a বিন্দুতে অসন্তত হবে যদি ফার্স্ট লিমিট এক্সটেন্ডস টু অসন্তত হবে যদি f এর অস্তিত্ব না থাকে, দুই লিমিট এক্সটেন্ডস টু a fx not equals to fa, তিন লিমিট extends to a plus fx equals to limit extends to a minus fx. Limit extends to a plus fx equals to limit extends to a minus fx, but not equals to fa. The limit value left hand limit right hand limit এর ইকুয়াল হবে, কিন্তু ফাংশনাল ভ্যালু সমান হবে না। 4 নম্বর limit extends to a plus fx not equals to limit extends to a minus fx, অথবা first limit extends to a plus fx limit extends to a minus fx, এই তিনটার মধ্যে যে কোনো একটার অস্তিত্ব না থাকে তাহলে অপেক্ষকটি অসন্তত হওয়ার x equals to a বিন্দুতে অসন্তত হবে যদি ফার্স্ট অপেক্ষকটির ওই বিন্দুতে কোনো মান না থাকে, এটাকে বলা হয়, যদি অস্তিত্ব না থাকে এটাকে বলা হয় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। লিমিট এক্সটেন্ডস টু a fx not equals to fa হয়, তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান কিন্তু তার ফাংশনাল ভ্যালু সমান না হয়। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান না হয়, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু, যদিও বা এটা উপরে লিখেছি ফাংশনাল ভ্যালু, এই তিনটার মধ্যে যে কোনো একটা অস্তিত্ব না থাকে তাহলে অপেক্ষকটাকে বলা হবে ডিসকন্টিনিউটি। তাহলে আমরা কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি আরো কিছু কনসেপ্ট পড়ব অঙ্ক করার সময়।